আপনার খাটের নিচে কি থাকে? কিছু পুরনো খাতা, নাকি ধুলো জমতে থাকা দু একটা ট্রাঙ্ক? কিন্তু 2022 সালের 22শে জুলাই দক্ষিণ কলকাতার ডায়মন্ড সিটি সাউথ আবাসনের এক বিলাসবহুল ফ্ল্যাটের খাটের নিচে যা পাওয়া গিয়েছিল তা দেখে ভারতের তাবড় তাবড় ইনভেস্টিগেটিভ অফিসারদেরও গায়ের রক্ত হিম হয়ে গিয়েছিল। সেটা কোনো পুরনো খাতা বা ধুলো ছিল না, সেটা ছিল 500 আর 2000 টাকার নোটের আস্ত এক পাহাড়। একের পর এক ফ্ল্যাট থেকে উদ্ধার হতে শুরু করলো কাঁচা ক্যাশ, সোনার বার আর কোটি কোটি টাকার বেনামি সম্পত্তি। গুনে শেষ করা যাচ্ছিল না। ব্যাংক থেকে আনা হলো 5টা হাই স্পিড নোট গোনার মেশিন, যেগুলো ক্যাশ গুনতে গুনতে গরম হয়ে থমকে যাচ্ছিল। সব মিলিয়ে প্রায় 50 কোটি টাকা নগদ আর কোটি কোটি টাকার সোনার বার। কিন্তু প্রশ্ন হলো, এই 50 কোটি টাকা কার ছিল? আর এর পেছনে কোন খতরনাক খেলা চলছিল? এই 50 কোটি কোনো লটারিতে জেতা টাকা ছিল না। এই টাকা ছিল হাজার হাজার গরিব নিম্ন মধ্যবিত্ত ঘরের যোগ্য ছেলে মেয়েদের চোখের জল আর বুকের রক্ত বেচা টাকা। যে ছেলে মেয়েরা রাত জেগে পড়াশোনা করে পরীক্ষায় পাস করেছিল, যাদের চাকরি পাওয়ার কথা ছিল, তাদের চাকরি বেচে দেওয়া হয়েছিল লাখ লাখ টাকায়। আর সেই মেধা বেচা ব্ল্যাক মানি ডাম করে রাখা হয়েছিল এক উঠতি মডেল আর সস্তা গ্রেডের অভিনেত্রীর শোয়ার ঘরে। যে প্রেমিকার বয়সের ফারাক ছিল নিজের মেয়ের বয়সের চেয়েও কম। পৌর বয়সে এসে ক্ষমতার এমন অন্ধ দম্ভ আর কাম কাঞ্চনের লোভ, যেখানে এক বৃদ্ধ নেতার পায়ের তলায় গড়া হচ্ছিল কামের রাজ্য, আর তার পকেটে ঢুকছিল হাজার হাজার কোটি টাকা রক্ত বেচা ক্যাশ। দক্ষিণ কলকাতার অতি সাধারণ এক মধ্যবিত্ত পাড়া থেকে উঠে আসা, সেন্ট জেভিয়ার্সের পড়াশোনা, কর্পোরেটের মোটা মাইনের চাকরি সামলানো এক ভদ্রলোক কিভাবে রাতারাতি রাজনীতিতে এসে পুরো রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে গিলে খাওয়া এক রাক্ষসে পরিণত হলো, আর কিভাবে তার এই ফ্যান্টাসি সাম্রাজ্য তাসের ঘরের মতো ধসে পড়ল। ক্ষমতার অলিন্দ থেকে জেলের অন্ধকূপ, টাকা, শরীর আর রাজত্বের এই খেলা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে ছিল বছরের পর বছর ধরে নিখুঁতভাবে সাজানো এক ছক, যে ছকের ভেতরে এসে একে একে ঢুকে পড়েছিল প্রশাসন, শিক্ষা ব্যবস্থা আর কোটি কোটি টাকার অন্ধ লোভ। আজ সেই ছকের প্রতিটা সুতো আমরা এক একটা করে আলাদা করব। উপস্থাপন করছি চাকরি খেকো মানুষ, দ্য স্টোরি অফ পার্থ চ্যাটার্জি। গল্পের শেষটা যতই কাদা, টাকা আর দুর্নীতির দুর্গন্ধে ভরা হোক না কেন, গল্পের শুরুটা কিন্তু ছিল 8-10টা সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারের মতোই, অত্যন্ত মার্জিত এবং সুশীল। 1952 সালের 6ই অক্টোবর দক্ষিণ কলকাতার নাকতলায় জন্ম হয়েছিল এই পার্থর। আর 5টা সাধারণ বাঙালি ঘরের শান্ত, চশমা পরা, মুখ চোরা ছেলের মতোই বড় হওয়া। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইকোনমিক্সে অনার্স, গোয়েঙ্কা থেকে MBA, এমনকি পরবর্তীতে ডক্টরেট ডিগ্রির ডিগ্রিধারী। ভাবা যায় 8-এর দশকের যখন সাধারণ মানুষ একটা সরকারি চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়াতো, তখন এই মানুষটা বহুজাতিক সংস্থা ইন্ডিয়ান অক্সিজেনের মতো জায়গায় HR ডিরেক্টর আসনে বসে কোটি কোটি টাকার কর্পোরেট ফাইল সই করত। কোট প্যান্ট পরা, কাঁধ পর্যন্ত কেতা দুরন্ত চুল, মুখে ঝরঝরে ইংরেজি আর হাতে দামি চুরুট। অফিসে যখন পার্থ চট্টোপাধ্যায় হেঁটে যেতেন, আশেপাশের লোক সম্মান আর ভয়ে তটস্থ থাকতো। যে মানুষটা কর্পোরেটের অত বড় পোস্ট সামলাতেন, তিনি কেন হঠাৎ এত মোটা মাইনের এসি ঘরের চাকরি ছেড়ে নোংরা রাজনীতির পাঁকে পা বাড়ালেন? উত্তরটা খুব সোজা। কর্পোরেটে টাকা ছিল, কিন্তু অসীম ক্ষমতা ছিল না। অন্যকে নিজের বুটের তলার শাসন করার সেই অন্ধ খিদেটাই পার্থকে টেনে এনেছিল রাজনীতিতে। 8-এর দশকের শেষে ছাত্র পরিষদ দিয়ে শুরু, কিন্তু আসল খতরনাক খেলা শুরু হলো 1998 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, পার্থবাবু বুঝে গিয়েছিলেন এই এক নতুন রাজনৈতিক বাজির মোড়, যার উপর বাজি ধরলে এক লাফে ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো সম্ভব।
তিনি কর্পোরেটের চাকরি এক লহমায় লাথি মেরে ছুঁড়ে যোগ দিলেন তৃণমূলে। বাম আমলের সেই উত্তাল দিনগুলোতে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা কিন্তু রাস্তায় নেমে মার খাওয়া ছিল না। তিনি ছিলেন নেপথ্যের কোল্ড ব্রেন, দিদির সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে সুশীল সেনাপতি, যার ওপর চোখ বন্ধ করে ভরসা করা যেত। 2001 থেকে বেহালা পশ্চিম থেকে বিধায়ক, আর 2006 থেকে 2011 বিধানসভার বিরোধী দলনেতা। রাজপ্রাসাদের দরজা তখন পার্থর জন্য একটার পর একটা খুলে যাচ্ছিল, কিন্তু এখানেই লুকিয়েছিল আসল ভয়ঙ্কর মনুষ্যত্ব। যে মানুষটা কর্পোরেটে বসে মেধা দেখে চাকরি দিতেন, তিনিই তো জানতেন মানুষের সবচেয়ে দুর্বল জায়গায় কিভাবে আঘাত করতে হয়, কিভাবে চাকরি পাওয়ার হাহাকারকে ক্যাশ টাকায় রূপান্তর করা যায়। মুখোশের পেছনে থাকা সেই ভদ্রলোক কিন্তু চুপি চুপি অপেক্ষা করছিলেন একটা সঠিক সময়ের, যখন ওর এক সইতে হাজার হাজার মানুষের ভাগ্য বিক্রি হবে, আর রাজকোষের বদলে হাজার হাজার কোটি টাকা সোজা এসে ঢুকবে ওর গোপন ঘরে। আর সেই সময়ের ঘন্টা বেজে উঠল 2011 সালের মে মাসে, যখন ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস। আর পার্থ চট্টোপাধ্যায়ের কাঁধে এসে পড়ল রাজ্যের সবচেয়ে বড় দপ্তরগুলো। কিন্তু সেই রাজত্বের আড়ালে গোপনে কোনো অন্ধকার খেলা বাঁধছিল। কিভাবে সাধারণ এক রাজনীতিবিদের জীবনে এন্ট্রি নিতে শুরু করলো একের পর এক সুন্দরী নারী আর বেনামি সম্পত্তির জাল। 2011 সালের মে মাস, বাংলায় 34 বছরের বাম শাসনের পতন হলো। রাইটার্স বিল্ডিংয়ে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ঠিক ওর পাশাপাশি সবচেয়ে ক্ষমতাশালী মন্ত্রী হিসেবে শপথ নিলেন পার্থ চট্টোপাধ্যায়। একটার পর একটা হেভিওয়েট দপ্তরগুলো চলে এলো তার হাতে, শিল্প, সংসদীয় বিষয়ক, আর পরবর্তীতে 2014 সালে সোজা শিক্ষা দপ্তর। পার্থ চট্টোপাধ্যায় তখন আর শুধু একজন নেতা নন, তিনি তৃণমূলের মহাসচিব, দলের সর্বময় কর্তা, আর সরকারের অফিসিয়াল নম্বর 2। তার নাকতলার বাড়ির সামনে প্রতিদিন ভোর থেকে শয়ে শয়ে গাড়ির লাইন লাগতো। আমলা থেকে শিল্পপতি, শিক্ষক থেকে সাধারণ ক্যাডার, পার্থর এক ইশারা পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো মানুষ। ক্ষমতার এই অসীম দম্ভই কিন্তু ওর মাথার ভেতরে থাকা আসল রাক্ষসটাকে জাগিয়ে তুলল। কিন্তু ঠিক এই সময়েই পার্থর জীবনে ঘটে যায় এক নীরব রূপান্তর। স্ত্রীর মৃত্যুর পর ঘরের চার দেওয়ালে যখন ফাঁকা, তখন ক্ষমতার সাথে সাথে পার্থর মনে ঢুকে যায় কাম আর বিলাসবহুল ফ্যান্টাসির খিদে। আর ঠিক তখনই তার জীবনে প্রবেশ ঘটে এক রহস্যময় নারীর, নাম অর্পিতা মুখার্জি। টলিউডের বি ও সি গ্রেডের কিছু উড়িয়া আর বাংলা ছবিতে অভিনয় করা, মডেলিংয়ের নামে সংগ্রাম করা এক অতি সাধারণ মেয়ে ছিলেন অর্পিতা। দক্ষিণ কলকাতার নাকতলা উদয়ন সংঘের পুজোয় প্রতি বছর প্রধান অতিথি হয়ে আসতেন পার্থ চট্টোপাধ্যায়। সেই পুজো কমিটির মাধ্যমে অর্পিতার সাথে পার্থর প্রথম চোখাচুকি আর পরিচয়। বয়সের ফারাক, অর্পিতা পার্থর নিজের মেয়ে সোহিনী চট্টোপাধ্যায়ের চেয়েও বয়সে ছোট, কিন্তু ক্ষমতার কাছে বয়স যে শুধুই একটা সংখ্যা। অর্পিতার অতি সাধারণ টালিগঞ্জের ফ্ল্যাট আর ছোটোখাটো জীবনযাত্রা রাতারাতি বদলাতে শুরু করলো। ওড়িশা ছবির সাইড ক্যারেক্টার থেকে অর্পিতা এক লাফে হয়ে উঠলেন দক্ষিণ কলকাতার রিয়েল এস্টেটের রানী। ডায়মন্ড সিটি সাউথের বিলাসবহুল টাওয়ারের একের পর এক ফ্ল্যাট কেনা হতে লাগলো। অর্পিতার নামে বুক হলো বিলাসবহুল মার্সিডিজ, BMW আর একাধিক দামি গাড়ি। অর্পিতা হয়ে উঠলেন পার্থ চট্টোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বাসভাজন, সবচেয়ে গোপন পার্সোনাল লকার। পার্থবাবু জানতেন রাজনীতিতে নিজের নামে সম্পত্তি রাখা মানেই বিপদ, তাই তিনি বেছে নিয়েছিলেন এমন এক ছায়াসঙ্গীকে যার কোনো রাজনৈতিক পরিচয়ই ছিল না, যার ওপর কেউ সহজে সন্দেহ করবে না। কিন্তু অর্পিতার এই রাজকীয় জীবন আর ফ্ল্যাটের আলমারি ভরানোর হাজার হাজার কোটি টাকা কোথা থেকে আসছিল তখনও পর্যন্ত সাধারণ মানুষ জানতো না। শিক্ষা দপ্তরের বন্ধ ঘরের ভেতরে পার্থ চট্টোপাধ্যায় ততদিনে চালু করে দিয়েছিলেন ভারতের অন্যতম বড় জালিয়াতি কারখানা। স্কুল সার্ভিস কমিশন, SSC, প্রাথমিক শিক্ষা পর্ষদ, WBBPE আর টেট, এই তিনটে সংস্থাকে ঘুঁটি বানিয়ে শুরু করে দিয়েছিলেন মেধা কেনাবেচা। যোগ্য ক্যান্ডিডেটের OMR সিট ফাঁকা রেখে অযোগ্যদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়ার এক নিখুঁত সিন্ডিকেট রেডি করে ফেলেছিলেন এই উচ্চশিক্ষিত মন্ত্রী। প্রতিটা প্রাইমারি মাস্টারের চাকরির দাম নির্ধারিত হলো 10 থেকে 15 লাখ টাকা, হাই স্কুল শিক্ষক 15 থেকে 25 লাখ, আর গ্রুপ ডি বা ক্লার্ক 5 থেকে 10 লাখ টাকা কাঁচা ক্যাশ। টাকা কোনো অ্যাকাউন্টে নেওয়া হতো না,
সব দেওয়া হতো ব্যাগে ভরে 500 আর 2000 টাকার কাঁচা নোট। আর সেই কোটি কোটি টাকার বান্ডিল সোজা চলে যেত কোথায়? নাকতলা থেকে রাতের অন্ধকারে গাড়ি ছুটতো ডায়মন্ড সিটি সাউথ আর বেলঘড়িয়া ফ্ল্যাটের দিকে, সোজা অর্পিতা মুখার্জির খাটের নিচে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা জালিয়াতির কারখানা কি একজন মন্ত্রী একা চালাতে পারেন? উত্তর না। পার্থ চট্টোপাধ্যায় শুধু দুর্নীতি করেননি, তিনি গড়ে তুলেছিলেন এক নিখুঁত কর্পোরেট মার্কা ক্রিমিনাল নেটওয়ার্ক। এমন এক অশুভ রাজত্ব যেখানে ওপর থেকে নিচ পর্যন্ত প্রতিটা ইটের দাম নির্ধারিত ছিল। মন্ত্রী নিজে কখনো সরাসরি কারো থেকে ঘুষের টাকা হাত দিয়ে নিতেন না, ওর দরকার ছিল কিছু বিশ্বস্ত অপারেশনাল হেড। আর সেই ছক মেলাতেই পার্থবাবু শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ পদে বসাতে শুরু করলেন ওর নিজেদের লোকেদের। প্রথম ঘুঁটি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। মানিকবাবু ছিলেন পার্থর ডান হাত। জেলায় জেলায় ক্যান্ডিডেটের লিস্ট তৈরি করা, কার থেকে কত টাকা উঠল তার হিসেব রাখা, আর কাকে অ্যাডমিট কার্ড পাইয়ে দিতে হবে সব কোঅর্ডিনেট করাতেন এই মানিক ভট্টাচার্য। আর এসএসসির দিকে বসানো হলো কল্যাণ গঙ্গোপাধ্যায় আর শান্তিপ্রসাদ সিনহার মতো আমলাদের। তৈরি হলো এক অদ্ভুত উপদেষ্টা কমিটি। সরকারি নিয়মে তোয়াক্কা না করে এই কমিটি হয়ে উঠল দুর্নীতি বাস্তবায়নের আসল কন্ট্রোল রুম। কিন্তু পুরো রাজত্ব জুড়ে ক্যাশ টাকা তুলবে কে? এজেন্ট লাগবে তো। গ্রাম বাংলা থেকে শুরু করে শহর গড়ে উঠল দালালের এক বিশাল নেটওয়ার্ক, যেখানে নাম উঠে এলো শান্তনু ব্যানার্জি, কুন্তল ঘোষ আর জীবনকৃষ্ণ সাহার মতো ছোট বড় তৃণমূল নেতাদের। তারা পঞ্চায়েত এলাকা থেকে যোগ্য অযোগ্য ক্যান্ডিডেটদের খুঁজে বার করত। একজন এজেন্টের কাছে থাকতো আলাদা আলাদা খাতা, ক্যান্ডিডেটের নাম, ফোন নাম্বার আর পাশে লেখা থাকতো অ্যাডভান্সের অঙ্ক। টাকা পৌঁছতো মিডিলম্যানদের কাছে, সেখান থেকে হাত বদলে সোজা চলে যেত ওপরের লেভেলে। আর পরীক্ষা, সে তো একটা বিরাট প্রহসন। মেধাবী ছাত্রছাত্রীরা রাতের পর রাত জেগে পড়াশোনা করে খাতায় সঠিক উত্তর লিখে আসতো। আর যারা লাখ লাখ টাকা দিত তাদের আগে থেকে ইনস্ট্রাকশান দেওয়া থাকতো, ওএমআর সিট একদম ফাঁকা রেখে আসবে, একটা ডটও দেবে না। পরীক্ষা শেষ হতেই সেই ফাঁকা ওএমআর সিট চলে যেত মধ্যশিক্ষা পর্ষদ বা প্রাইভেট ডেটা প্রসেসিং এজেন্সির গোডাউনে। সেখানে মধ্যরাতে অন্ধকারে কালি দিয়ে ফাঁকা গোলগুলো ভরাট করা হতো। জিরো পাওয়া ক্যান্ডিডেট পেয়ে যেত হাইয়েস্ট নম্বর, আর যে ছেলেটা বা মেয়েটা নিজের যোগ্যতায় পাস করেছিল তার ওএমআর সিট হাওয়া করে দিয়ে কম নম্বর দিয়ে তাকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হতো। টাকার রেট চার্ট একদম ফিক্সড ছিল। গ্রুপ ডি পিয়নের চাকরি 5 থেকে 7 লাখ টাকা, গ্রুপ সি ক্লার্ক 8 থেকে 10 লাখ টাকা, 9, 10 বা 11, 12 হাই স্কুল টিচার 15 থেকে 25 লাখ টাকা, আর প্রাইমারি টিচার 10 থেকে 12 লাখ কাঁচা ক্যাশ। 2014 থেকে 2020 এই 6-7 বছরের হাজার হাজার যোগ্য ছেলের মেধা নিলাম হলো প্রকাশ্য বাজারে। কৃষক, দিনমজুর, নিম্ন মধ্যবিত্ত বাবা মা নিজেদের ভিটামাটি বেচে, গয়না বন্ধক রেখে, চড়া সুদে ঋণ নিয়ে এই দালালদের হাতে তুলে দিয়েছিল সারা জীবনের সঞ্চয়। তাদের বিশ্বাস ছিল ছেলে বা মেয়ে চাকরিটা হলে সব ধার শোধ হয়ে যাবে। কিন্তু তারা জানতো না তাদের বিশ্বাস, তাদের ঘাম, তাদের চোখের জল দিয়ে তখন তৈরি হচ্ছিল কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটের গোপন আলমারি আর কোটি কোটি টাকার মেগা ফ্যাক্টরি। সব কিছু একদম মসৃণ চলছিল, কিন্তু এই রাক্ষসী লোভের রাজস্বে প্রথম ফাটলটা ধরলো তখনই যখন রাস্তায় নেমে এলো সেই বঞ্চিত ছেলেমেয়েরা। শুরু হলো আন্দোলন। যে যোগ্য ছেলে মেয়েদের ওএমআর সিট ম্যানুপুলেট করে বাদ দেওয়া হয়েছিল তারা এবার ঘরে বসে কান্নাকাটি বন্ধ করলো। তারা বুঝলো সিস্টেমের কাছে দরখাস্ত জমা দিয়ে চাকরি মিলবে না, অধিকার ছিনিয়ে নিতে হবে রাজপথ থেকে। ধর্মতলার মেয়র রোড, শিয়ালদা স্টেশন, কখনো মধ্যশিক্ষা পর্ষদের সামনে শুরু হলো অবস্থান ধর্ণা। আমরা যারা ছাত্র প্রতিনিধি হিসেবে শুরু থেকে আছি তারা ছোট করে যতজন সম্ভব আজকে সকালবেলা এসে উপস্থিত হয়েছে। অরাজকতা আমরা তৈরি তো করতে পারি না, কারণ কি উনি এসে আমাদের পেটাবেন। তারপরে উনি তো এমনিতেও চোর, ওটা প্রুভড হয়ে গেছে, উনি একটা প্লেজারিস্ট, উনি একটা চোর। তারপরও কি করে একটা লোক একটা চেয়ারকে জাপটে ধরে থাকতে পারে, এটা আমার মানে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটিসের বিয়ন্ড। কিন্তু আমাদের লড়াইটা চলতে থাকবে, কারণ কি উনি এখানে থাকতে পারেন না। দিনের পর দিন, মাসের পর মাস, গরমের রোদে চামড়া পুড়ছে, বর্ষার জলে জামা কাপড় ভিজছে, আর মাথার ওপর পুলিশের লাঠির ভয়।
কত তরুণ তরুণীর জীবনের সেরা বছরগুলো কেটে গেল ফুটপাতের ওপর এক চিলতে ত্রিপল খাটিয়ে। ক্যান্সার আক্রান্ত ক্যান্ডিডেট সোমা দাস থেকে শুরু করে শত শত যোগ্য চাকরি প্রার্থী রোদে জলে শুকিয়ে শেষ হতে লাগলো। কিন্তু নাকতলা রাজপ্রাসাদে বসে থাকা মন্ত্রীর চামড়া ছিল গন্ডারের চামড়া। পার্থ চট্টোপাধ্যায় তখন অহংকারের চরম শিখরে। সংবাদ মাধ্যমের সামনে আন্দোলনকারীদের নিয়ে ব্যঙ্গ করে হাসতেন আর বলতেন, ওরা বিরোধীদের উস্কানিতে এসেছে, চাকরি দেওয়ার ক্ষমতা তো সরকারের। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে পার্থবাবু ভেবেছিলেন রাজপথের রক্ত আর চোখের জল একসময় শুকিয়ে যাবে। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন পাপের ঘট পূর্ণ হলে বিচারক হিসেবে প্রকৃতির মার অন্য রূপ নিয়ে আসে। আর সেই রূপ হয়ে আদালতে হাজির হলেন হাইকোর্টের একের পর এক বেঞ্চ। ঘটনার মোড় মারাত্মকভাবে ঘুরে গেল যখন বিষয়টিতে কড়া হস্তক্ষেপ শুরু করলো কলকাতা হাইকোর্ট। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একের পর এক জালিয়াতির নথি পেশ হতে শুরু করলো। ফাঁকা ওএমআর সিট, বেআইনি নিয়োগের তালিকা আর র্যাঙ্ক জাম্পের প্রমাণ দেখে আদালতের চোখ ছানা বড়া। আদালত স্পষ্ট জানিয়ে দিল, যে পদে অযোগ্যদের বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে তাদের এক লহমায় বরখাস্ত করতে হবে, বন্ধ করতে হবে তাদের মাইনে। আর এই দুর্নীতির মূল শেকড় উপড়ে ছিঁড়ে ফেলতে তদন্তের ভার দেওয়া হলো সিবিআই এবং ইডির হাতে। আইনের ফাঁস তখন ধীরে ধীরে পার্থ চট্টোপাধ্যায়ের গলায় আটকাতে শুরু করেছে। সিবিআইয়ের জেরা থেকে বাঁচতে এসএসকেএম হাসপাতালে ভিআইপি উডবার্ন ওয়ার্ডে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেন তিনি। ভেবেছিলেন অসুস্থতার অজুহাত দেখিয়ে পার পেয়ে যাবেন, রাজনৈতিক ছাতা তাকে বাঁচিয়ে দেবে। কিন্তু ছক ততদিনে ভেস্তে গেছে। 2022 সালের 22শে জুলাই রাত তখন প্রায় শেষ হয়ে আসছে। দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের শান্ত বাংলো বাড়ির সামনে এসে থামল কেন্দ্রীয় সংস্থাকারী সংস্থা ইডির এক ঝাঁক গাড়ি, সাথে কেন্দ্রীয় বাহিনী। একই সময়ে ইডির আর একটা টিম গিয়ে কর নাড়ল ডায়মন্ড সিটি সাউথ আর বেলঘড়িয়ার আবাসন রথতলার ফ্ল্যাটের দরজায়, যেখানে অঘরে ঘুমোচ্ছিলেন অর্পিতা মুখার্জি। পার্থবাবু ভেবেছিলেন ইডি এসে আধ ঘন্টা তন্ন তন্ন করে খুঁজে দু একটা ফাইল দেখে ফিরে যাবে। কিন্তু ইডি অফিসারদের হাতে ছিল সোর্স মারফত আসা সুনির্দিষ্ট লোকেশন আর জিপিএস ট্র্যাকিং। ফ্ল্যাটের দরজা খুলতেই ইডি অফিসারদের চোখ কপালে ওঠার জোগাড়। বেডরুম থেকে ড্রয়িং রুম, আসবাবপত্র তো ছিলই না, ঘর জুড়ে শুধু ছিল একের পর এক বান্ডিল করা কাঁচা টাকা আর নিরেট সোনার বার। শুরু হলো ম্যারাথন কাউন্টিং। ব্যাংক থেকে রাতারাতি আনা হলো পাঁচটা বড় হেভি ডিউটি নোট গোনার মেশিন। অফিসাররা ক্লান্ত হয়ে টেবিলে ঢুলে পড়ছিলেন। মেশিন থেকে ধোঁয়া বেরোচ্ছিল, কিন্তু টাকার পাহাড় শেষ হচ্ছিল না। 1000, 2000 নয়, উদ্ধার হলো নগদ 49 কোটি 80 লাখ টাকা, সাথে 4 কোটি টাকারও বেশি দামি সোনা, হীরার গয়না আর একাধিক বিলাসবহুল ফ্ল্যাটের দলিল। আর ওদিকে নাকতলার বাড়িতে ততক্ষণে পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে খসে পড়ছে ক্ষমতার শেষ অহংকার। টানা 26 ঘন্টা জেরার পর 2022 সালের 23শে জুলাইয়ের ভোরে সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্র, প্রাক্তন কর্পোরেট প্রধান আর রাজ্যের এক সময়ের নম্বর 2 শক্তিশালী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করলো ইডি। গ্রেপ্তারির পর অর্পিতা মুখার্জি হাওয়াও করে কেঁদে ফেলে ইডির সামনে স্পষ্ট বলে দিলেন, এই টাকা আমার নয়, পার্থ চট্টোপাধ্যায় আমার ফ্ল্যাটগুলোকে লকার হিসেবে ব্যবহার করত। ওই টাকার ধারে কাছেও আমাকে ঘেঁষতে দেওয়া হতো না। এক নিমিষে ধসে পড়ল ছদ্মবেশের দুর্গ। টিভির পর্দায় যখন থরে থরে সাজানো নোটের পাহাড় আর জেলের গাড়িতে বসে পার্থ চট্টোপাধ্যায়ের হতভম্ব মুখ ভেসে উঠল, পুরো বাংলা তখন স্তব্ধ হয়ে গিয়েছিল। টাকার পাহাড় আর হাতকড়া, এই দুয়ের মুখোমুখি দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় সেই অসীম ক্ষমতার অহংকার যেন এক লহমায় ধুলোয় মিশে গেল। যে দল তাকে 3 দশক ধরে আগলে রেখেছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় তিনি নিজেকে পাওয়ারফুল মনে করতেন, গ্রেপ্তারির খবর আসতেই সেই দল ওর ওপর থেকেই হাত তুলে দিল। তৃণমূল কংগ্রেস রাতারাতি তাকে দলের মহাসচিব থেকে বরখাস্ত করলো। কেড়ে নেওয়া হলো ওর হাত থেকে সমস্ত মন্ত্রীপদ। গতকাল পর্যন্ত যিনি ছিলেন পাওয়ার করিডোরের সর্বময় কর্তা, আজ তিনি প্রেসিডেন্সি জেলের 5/8 ফুট অন্ধকূপের এক সাধারণ কয়েদি। কয়েদি নম্বর 16068। জেলের মেঝেতে শুয়ে একসময় যে মানুষটা এসি ঘরের অভ্যাস হারিয়ে কেঁদে ফেলেছিলেন, অসুস্থতার বাহানা ধরে হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন, তাকে কিন্তু আইন আর আদালত কোনো রেয়াত করেনি। একের পর এক বেল পিটিশন খারিজ হতে থাকলো।
আদালতের ঘরে বিচারকদের সামনে যখন পার্থ চট্টোপাধ্যায় আর্জি জানালেন, আমি তো অসুস্থ, আমাকে অন্তত জামিন দিন, তখন আদালতের উত্তর ছিল যে হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তার ওপর অসুস্থ হয়ে বসে আছে, তাদের জীবনের দায়িত্ব কে নেবে? এই মেগা দুর্নীতির তদন্ত আজও থামেনি। ইডি আর সিবিআইয়ের চার্জশিটে প্রতিদিন উঠে আসছে নতুন নতুন বেনামি সম্পত্তির হদিস। শান্তিনিকেতনের বিলাসবহুল ভিলা অপা, বোলপুরের একাধিক গেস্ট হাউস, সুন্দরবনের রিসর্ট থেকে শুরু করে বিদেশের ব্যাংকের কোটি কোটি টাকার ক্লু। অর্পিতা মুখার্জি আজও জেলের চার দেওয়ালের পেছনে বন্দি। মানিক ভট্টাচার্য থেকে শুরু করে শান্তনু কুম্বল, একসময় সেই প্রতাপশালী দালাল সিন্ডিকেটের পুরো গ্যাংটাই আজ বিচারাধীন বন্দী। কিন্তু এই আখ্যান কি শুধু একজন পার্থ চট্টোপাধ্যায়ের পতনের গল্প, নাকি এটা একটা আস্ত ব্যবস্থার পচে যাওয়ার দলিল? পার্থ চট্টোপাধ্যায় আজ জেলের পেছনে ঠিকই, কিন্তু যে হাজার হাজার যোগ্য যুবক যুবতীর মাথার চুল পেকে গেল ধর্মতলা রাজপথে ধর্ণা দিতে দিতে, যে কৃষক আর দিনমজুর বাবা মা নিজের ভিটে মাটি বেচে প্রতারিত হলেন, তাদের সেই হারানো বছরগুলো কি আর কোনোদিন ফিরিয়ে দেওয়া সম্ভব? দক্ষিণ কলকাতার অতি সাধারণ নাকতলা থেকে সেন্ট জেভিয়ার্স, কর্পোরেট রাজত্ব থেকে রাজনীতি, আর সেখান থেকে প্রেসিডেন্সি জেলের অন্ধকার কুঠির। ক্ষমতা, কাম আর কাঁচা টাকার খিদে মানুষকে যে কতটা বড় রাক্ষসে পরিণত করতে পারে, পার্থ চট্টোপাধ্যায়ের জীবন তার সবচেয়ে বড় ট্র্যাজিক উদাহরণ। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা মেধা কেনা বেচা করে, সময় একদিন ঠিক তাদের বিচার করে। পার্থ চট্টোপাধ্যায় আজ ইতিহাসের পাতায় কোনো সফল নেতা হিসেবে নয়, বরং স্থান করে নিলেন এক শিক্ষা হিসেবে, চাকরি খেকো মানুষ হিসেবে। যে যোগ্য ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ রাতের অন্ধকারে বিক্রি হয়ে গেল, যে বাবা মাগুলো ভিটেমাটি বেচে আজ নিঃস্ব, তাদের এই ক্ষোভের আগুন কি কোনোদিন নিভবে? আপনার কি মনে হয়, পার্থ চট্টোপাধ্যায়ের কি আদৌ কোনোদিনও জেল থেকে বেরোনো উচিত, নাকি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত? নিজের মনের রাগ আর সত্য মতামতটা নিচে কমেন্টে লিখে যান। আজ কোনো দ্বিধা নয়, কমেন্ট বক্স ভরে উঠুক আপনাদের বিচারে। আর ক্ষমতার অলিন্দে লুকিয়ে থাকা এরকমই একের পর এক অন্ধকার সত্যি আর নগ্ন দুর্নীতিকে টেনে হিঁচড়ে সামনে আনতে এই ভিডিওটা লাইক করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সত্যের এই লড়াইয়ে আপনি একা নন, আমরা সবাই একসাথে।